প্রসাদ অটো নিয়ে এসে সোজা অনাথ আশ্রমের সামনে থামায়। বৌমা অনামিকা অটো থেকে নিচে নেমে আসে। কত হলো বাবা? 100 টাকা বৌমা। অনামিকা 100 টাকা বের করে তাকে দিয়ে দেয়। বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও কি অনাথ আশ্রমে আসা তোমার কি খুব প্রয়োজন? আমাকে ভুল বুঝবেন না বাবা, ওখানে সবার থাকা সত্ত্বেও সবাই এত ভালোবাসে আমাকে, তারপরেও সেটা আমার শ্বশুর বাড়ি। আর এখানে এই বোর্ডটা দেখছেন, অনাথ আশ্রম লেখা আছে না, এটা তো আমার বাপের বাড়ি। হ্যাঁ বৌমা, সে তুমি তো অনেকবারই আমায় বলেছ, আমি কথাটা ভুলে গেছি। যাও, নিজের মায়ের কাছে যাও, সেখানে গিয়ে ভালো করে সময় কাটাও। তারপর যখন তোমার বাড়ি ফেরার ইচ্ছে হবে চলে এসো। বেশ বাবা, আপনি কিন্তু ভালো করে বাড়ি ফিরবেন। এমনটা বলে অনামিকা অনাথ আশ্রমের ভেতরে চলে যায়। প্রসাদ নিজের অটো নিয়ে সেখান থেকে চলে যান। অনামিকা তারপর সোজা অনাথ আশ্রমের ভেতরে একটি আম গাছের তলায় যায়। সেই গাছে একটি মাত্রই আম ঝুলেছিল। সেই আমটিকে খুব আদর করে দেখে, তুমি কেমন আছো মা? অনামিকার এভাবে জিজ্ঞাসা করাতে সেই আমটি কথা বলতে লাগে। তুমি এসেছো মা, আমি তোমারই অপেক্ষা করছিলাম। বাচ্চারা কেমন আছে, তাদেরকে সঙ্গে আনোনি? যেই তোমার আমাকে দেখতে ইচ্ছে হয় তুমি আমায় স্বপ্ন দাও, তাহলে আমি না এসে কি করে থাকি বলো? সে আম গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিলই ততক্ষণে ওই অনাথ আশ্রম যে চালাতো কৌশল্যা সেখানে এসে হাজির হয়। কেমন আছো অনামিকা? আমি যখন এখানে আছি আমার মেয়ের কি হবে? ওখানে আমার মেয়ের যদি কিছু হয় তার আগেই যে আমি বুঝতে পারি। চোখের নজরেই তো সব কিছু আছে, আর ওই চোখ যে সব কিছু বলে দেয়, হ্যাঁ না? একবার যদি কথা বলেছো তুমি, তাহলে তো আর কাউকে বলতে দেবে না। একবার তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে আর এই গাছটাকে দেখতে পেয়েছিলে, তারপর ট্রাক ডেকে তুমি এই গাছটিকে এখানে এনে লাগালে, তারপর এত বড় হলো। এই কথাটা যারাই আশ্রমে আসে তাদেরকে নিশ্চয়ই বলে। তেমনটা নয় গো, তবে তোমার আম খেতে ইচ্ছে হলে তুমি আমাকে বললেই আমি তোমাকে মিষ্টি আম দেব, সে কথা কিন্তু বলছো না যে? আচ্ছা তোমরা গল্প করো, আমি এক্ষুনি আসছি। কথা বলে কৌশল্যা সেখান থেকে চলে যায়। অনামিকা আর আম গাছ গল্পগুজব করতে লাগে। তারপর কিছুক্ষণের মধ্যেই অনামিকার ফোনটা বেজে ওঠে। বলুন মা, কখন সে এলো? আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কথা হওয়ার পরে অনামিকা ফোনটা রেখে দেয়। মা, আর্জেন্টলি আমাকে শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে, আমি আবার এসে তোমার সাথে গল্প করব। ঠিক আছে মা, সাবধানে যেও। কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। ওদিকে গ্রামের অটো স্ট্যান্ডে প্রসাদের ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। সে দেখে সারদা তাকে ফোন করছে। বাড়ি থেকে বেরিয়ে এখনো 1 ঘন্টা হয়নি, আবার আমার স্ত্রী আমাকে যে ফোন করছে। কথা ভেবে সে নিজের ফোনটা তোলে। বলো সারদা, কোথায় আছো তুমি? এখনো যে বউনি হয়নি, অটো স্ট্যান্ডেই আমি দাঁড়িয়ে আছি। বলো কি হয়েছে? একবার বাড়িতে এসো তো। সারদা, বিরক্ত করো না তো, অটোর লাইনে দাঁড়িয়ে আছি, খদ্দের এলেই আমার অটোটারও যে বউনি হয়ে যাবে। আমাদের জামাই মেয়েকে বাড়িতে এনে তাকে ছেড়ে চলে গেছে। কথা শুনে প্রসাদ বুঝে উঠতে পারে না সে কি বলবে। সে খুব দুঃখিত হয়ে পড়ে, তার চোখ ছলছল করে ওঠে। মেয়ে কি করছে? নিজের ঘরে বসে কাঁদছে সে। আচ্ছা বেশ, মেয়ের পছন্দের মাংস এনে তাকে রান্না করে দাও। তুমি কখন ঘরে আসবে বলো? বিকেলে বাড়ি ফেরার পরে আমি কথা বলবো। আচ্ছা বেশ, তুমি কিন্তু সাবধানে থেকো, মেয়ের কথা ভেবে বেশি দুঃখ পেও না। রাস্তায় নজর রেখে গাড়ি চালাবে, তোমার ওপরেই আমাদের ভরসা গো। ঠিক আছে সারদা। এসব বলে সারদা ফোনটা রেখে দেয়। তারপর তার মেয়ে স্বরূপা কাঁদছিল। সারদা তার কাছে যায়। হ্যাঁ রে মা, তোর আর জামাই বাবার মধ্যে ঝগড়া হয়েছিল? কথা হচ্ছিলই ততক্ষণে বৌমা অনামিকা ঘরে আসে। সে হাতে করে জুস নিয়ে আসে। রূপা, আগে তুমি জুস খাও তো। কথা শুনে স্বরূপা ভীষণ রেগে গিয়ে বলে, খেয়ে নেব, ওখানে রেখে চলে যাও। অনামিকা তার রাগের তোয়াক্কা না করে আবার বলে, খেয়ে নেব এটা বললে হবে না রূপা, তুমি খাবে তবেই আমি এখান থেকে যাব। এখন তুমি মা হতে চলেছ, আমি সব কথা শুনে ফেলেছি, তাই এখন থেকে তোমার নিজের উপরে লক্ষ্য রাখতে হবে।
এরকমটা বলে হাতে জুসের গ্লাস নিয়ে অনামিকা সেখানেই দাঁড়িয়ে থাকে। তার মুখে এসব কথা শুনে সারদা ভীষণ আনন্দিত হয়। কি বললে? বৌদি সব ঠিক কথা বলছে, তুমি মা হতে চলেছ? হ্যাঁ মা, কিন্তু তুমি কি আমার মুখে কোনো রকমের আনন্দ দেখতে পাচ্ছ? তার মুখে একথা শুনে সারদা দুঃখিত হয়ে পড়ে। তাহলে কি জামাই বাবা বলছে এখন সন্তান চাই না? না মা, পনের যে টাকাটা বাকি আছে সেটা চাইছে। তাই জন্য সে এখানে তোমাকে রেগে মেগে এনে ছেড়ে চলে গেল, যাতে সে পনের টাকাটা পেয়ে যায়। এটার জন্য তো বাবার সাথে কথা বলতে হতো। তা জানি না মা, শুধু সে বলল যে পনের টাকা তুমি আনবে, তাহলে ফিরে আসবে, না হলে ওখানেই থেকে যাবে। এই বলে সে আমায় রেগে মেগে ছেড়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে স্বরূপা, আমরা ব্যাপারটা সামলে নেব। তুমি এখন এই জুসটা খাও, একটু বিশ্রাম করো। তারপর তোমার পছন্দের আমি মাংস রান্না করছি, তুমি পেট পুরে খাও। আসলে এই সব কিছু হয়েছে শুধু তোমার কারণেই। দাদার ভালো সম্বন্ধ এসেছিল, ভালো পণও দিচ্ছিল, কিন্তু সে তোমার ভালোবাসায় পড়ে তোমায় বিয়ে করলো। কিন্তু তুমি একটা নয়া পয়সাও আনোনি, একটাও না। অনাথ যে, এক কাপড়ে চলে এসছো। তুমি পেট পুরে খাও আর আরাম করে ঘুমো। আহা স্বরূপা, আমার সাথেও ঝগড়া করতে হলে তো দম লাগবে। এই নাও, এই জুসটা খেয়ে একটু বিশ্রাম করো। ওদিকে অনেক কাজ আছে, সেগুলো আমি সেরে নি। ততক্ষণে তুমিও একটু এনার্জি পাবে, উঠে আমাকে বকাবকি করবে, কেমন? অনামিকার একথা শুনে স্বরূপা আরো ভীষণভাবে রেগে যায়। ততক্ষণে হরিশ আর ভাবনা তার সাথে কথা বলতে সেখানে আসে। বৌদি এভাবে বলছে, আর মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনছ? তোমার বৌদি তো এমন কিছু বলেনি যার জন্য আমি তাকে বকবো। আচ্ছা, তোমরা শাশুড়ি বৌমা এক হয়ে গেছো, তাহলে আমার আর এখন কি প্রয়োজন? জুস খামা, তোর বাবা বিকেলে এলে তাকে বলবো পনের টাকাটা যেন চুক্তি করে দেয়। অনামিকা, এদিকে রূপার একটু খেয়াল রেখো তো। ঠিক আছে মা। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। এভাবেই সে দিনটা কেটে যায়। ওদিকে প্রসাদ নিজের অটোটা পরমেশের কাছে গিয়ে লাগায়, আর তার নিজের অটোটিকে দেখেই তার চোখে জল চলে আসে। এতদিন ধরে তুমি আমাকে শুধু ছোট ভাইয়ের মতন দেখাশোনা করেছো, কিন্তু আজ মেয়ের পরিবার বাঁচাবার জন্য তোমাকে বিক্রি করছি। একথা বলে মনে দুঃখ পাচ্ছিল। ততক্ষণে পরমেশ টাকা এনে প্রসাদকে দেয়। প্রসাদ সেই টাকা নিয়ে নিজের বাড়ি ফিরে যায় আর সারদার হাতে গিয়ে তুলে দেয়। সারদা সেই টাকা দেখে ভীষণ আনন্দিত হয়। বাবা, অটোটা কই? পরমেশকে বিক্রি করে দিয়েছি। সারদা, টাকাটা দিয়ে মেয়েকে বাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ গো, তুমি দাদু হতে চলেছ আর আমি দিদিমা। সারদার বলার পরেও প্রসাদ সে কথায় তোয়াক্কা না করে নিজের ঘরে চলে যায় শোয়ার জন্য। সেই রাতে জামাই বাবা আসে, সারদা তার হাতে টাকা দেয় আর মেয়েকে তার সঙ্গে পাঠিয়ে দেয়। এভাবে দিন কাটে। প্রসাদ এবার নিজের অটোটার দুঃখে অসুস্থ হয়ে পড়ে। ভীষণ জ্বর হয়, শুধু অটো অটো এই নিয়ে সে বলতে থাকে। প্রসাদের এই অবস্থা কেউ আর দেখতে পাচ্ছিল না। অনামিকা নিজের অনাথ আশ্রমে যায় এবং আম গাছটির কাছে যায়। চিন্তা করো না, তোমার শ্বশুর মশাই অসুস্থ পড়েছেন ওই অটোটার দুঃখে, আমি তাকে সুস্থ করে দেব। তার সঙ্গে সঙ্গে ওই আম গাছটা অটোতে বদলে যায়। অনামিকা গিয়ে ওই অটোর মধ্যে বসে পড়ে। সেই আম অটোটি যখন রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল, যারাই তাকে দেখে খুব অবাক হয়ে চেয়ে থাকে। বিনা ড্রাইভারে অটো মোডে অটোটিকে চলতে দেখে সকলেই খুব আশ্চর্য ছিল। কিছুক্ষণ পরে ওই অটোটা সারদার বাড়ির সামনে গিয়ে থামে। যাও, সে যতই কষ্ট হোক না কেন, প্রসাদকে উঠতে বলো আর তাকে বাইরে নিয়ে এসো। একথা শুনে আনন্দে অনামিকা ঘরের ভেতরে যায়, সারদাকে সব কথা বলে আর প্রসাদকে বাইরে নিয়ে আসে। যেই না প্রসাদ ওই আম অটোটিকে দেখতে পায়, সে উচ্ছ্বাসিত হয়ে পড়ে আর সোজা এসে অটোটার ভেতরে গিয়ে বসে। বাচ্চারা, এই মায়াবী আম অটোর ভেতরে এসে বসো। হ্যাঁ গো দাদু, নিশ্চয়ই বসবো। এই অটোটা দেখতে তো ভীষণ সুন্দর। আমিও দাদু অটোর মধ্যে এসে নিশ্চয়ই বসবো। এভাবে বাচ্চারা বলে তারপর ওই অটোর মধ্যে এসে বসে পড়ে। প্রসাদও ভীষণ আনন্দিত হয়ে ওই আম অটোটিকে চালাতে লাগে। প্রসাদকে এভাবে আনন্দিত দেখে অনামিকাও ভীষণ আনন্দিত হয়। প্রসাদ এবার ধীরে ধীরে সুস্থ হতে লাগেন। তখন থেকে প্রসাদ ওই মায়াবী আম অটো চালানো শুরু করে এবং কাস্টমারদেরকে যাতায়াত করাতে লাগে, এবং সেখান থেকে সে যা টাকা পায় তা দিয়েই তাদের সংসার চলতে লাগে।
আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। খুব গ্রীষ্মের মধ্যে প্রসাদ একটি গাছের তলায় দাঁড়িয়ে চাষের আল থেকেই নিজের শশার চাষের ফসলকে ভালো করে দেখছিল। কোনো দিক থেকেই কেউ যেন আর আসছিল না, আর নাই আসার সম্ভাবনা দেখা যাচ্ছিল। সূর্য মাথার ওপরে এসে গেছে, আমার খুব খিদে পেয়েছে, আর এখনো সারদা এলো না। একবার যদি শাশুড়ি বৌমা মিলে গল্প করা শুরু করে, তারপর আর কিছুই মনে থাকে না। কি আর করব, সারদার কারণে এখন এসব আমার অভ্যেসে দাঁড়িয়েছে। প্রসাদ একথা ভাবছিলই, ততক্ষণে সারদা ছাতা নিয়ে ভাত তরকারি থলিতে ভরে নিয়ে আসে। হ্যাঁ গো, তুমি আমাকে বকাবকি করছিলে তাই না? না না সারদা, আমি বকাবকি করতে যাব কেন? তোমার অনেক কাজ থাকে জানি। তোমার এই ঠাট্টা শুনে বুঝলাম সত্যি সত্যি তুমি গালাগালিই দিচ্ছিলে। শাশুড়ি বৌমা খরার দেশ থেকে এসছো, একটু রান্না বান্না করে আমাকে যদি তোমরা দিয়েই দাও, তাহলে তুমি আনন্দে খেয়ে কাজ ধাজ করতে পারি। আজ একটু দেরি হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিও। কাল থেকে একদম সঠিক সময়ে আমি নিয়ে আসব। আচ্ছা বেশ, খাবার বেড়ে দাও, খিদে পেয়েছে। একথা বলে প্রসাদ একটি গাছের তলায় গিয়ে বসে। সারদাও সেখানে গিয়ে বসে। হ্যাঁ গো, এত রোদ্দুরের মধ্যে জমিতে এসে বসে থাকাটা ঠিক হচ্ছে? বিশ্বাস করে তারা কাজ দিয়েছে, সাবধান তো থাকতেই হবে। তারপর সারদা ভাত তরকারি প্রসাদকে খাবার জন্য বেড়ে দেয়। ওদিকে মাটির ঘরে হরিশ আর ভাবনা মাটিতে বসে খাবার খাচ্ছিল, আর অনামিকা তাদেরকে খাইয়ে দিচ্ছিল। মা, যেই গরমের ছুটি পড়বে না, আমি আর বোন ছুটি কাটাতে দিদার বাড়ি যাব, ঠিক আছে? হ্যাঁ মা, অনেক দিন হয়ে গেছে দাদু দিদার বাড়ি গিয়ে। এমনি তো 1 মাসের গরমের ছুটি আছে, তখন আমি আর দাদা দিদার বাড়িতে গিয়ে খুব আনন্দ করে আসব। ঠিক আছে মা? না না বাচ্চারা, তোমরা ওখানে গেলে দিদাকে খুব জ্বালাবে। না না, তোমরা ভীষণ জ্বালাতন করো, আমি এখানে তোমাদেরকে সামলাতে পারি না। ওখানে দিদা একলা তোমাদেরকে কি করে সামলাবে? না না মা, আমরা একদম জ্বালাতন করব না। দিদা যা বলবে আমরা তাই শুনবো, তাকে কোনো কষ্ট দেব না আমরা মা। আচ্ছা তাড়াতাড়ি করে আগে খাবারটা খাও, পরে এসব নিয়ে আবার কথা হবে। যদি দিদার বাড়ি যাওয়ার জন্য রাজি হও, তাহলেই আমি খাবার খাবো মা, না হলে খাবো না। এভাবে ভাবনা বাহানা করতে লাগে। খাবার খেলে তবে আমি পাঠাবার কথা ভাববো, না হলে এখানেই থাকো। অনামিকার এভাবে বলাতে তবে ভাবনা খাবার জন্য নিজের মুখ খোলে। সঙ্গে সঙ্গে অনামিকা এক খাবল খাইয়ে দেয়। ঘরে বিদ্যুৎ না থাকার কারণে নিজেদেরই গলির ঠিক শেষ প্রান্তে একটি গাছের তলায় গিয়ে শাশুড়ি বৌমা বসে পড়ে, আর হাত পাকা চালিয়ে হাওয়া করতে করতে তারা গল্পগুজব করে। মা, খরার কারণে কোনো কাজ নেই বলে আমাদের কাছে অনেক সময়। হ্যাঁ গো বৌমা, আমরা খালি বসে আছি কারণ কোনো কাজই নেই। সে সত্যি কথা মা, যে আমাদের কাছে কাজ নেই, কিন্তু আমরা কাজ খুঁজতে তো পারি। দেখো বৌমা, আমার মাথাটা এমনিতেই খালি, তারপর তুমি এরকম আধা আধা কথা বলছো। এবার তোমার ব্রেনে কি আছে সেটা বাইরে বের করো। সারদার একথা শুনে অনামিকা একটু ঘাবড়ে যায়। কিন্তু মা, আমার ব্রেনে কি আছে সেটা দেখতে হলে তো আমার মাথাটা ফাটাতে হবে। না না মা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না মা। এরকম যদি আবার ঠাট্টা করো না, তাহলে তোমাকে দরজা বন্ধ করে ছড়ির সাথে খেলবো। না না মা, আপনি হাতি আর আপনার সামনে আমি একটি ইঁদুর। আপনাকে সহ্য করা, আপনার গালাগালি শোনা, ও সব অত আমি পারবো না। এই অনেক হলো। আরে বৌমা, তোমার ব্রেন বাইরে বের করার কথা আমি বলিনি। তোমার ব্রেনে কি বুদ্ধি চলছে সেটা বলো, কি পরিকল্পনা ভেবেছো সেটা বাইরে বের করো। আচ্ছা, তাহলে একথা ভাবছিলেন মা। এবার আমি আপনাকে তাহলে কথাটা ভালো করে খুলে বলি। হ্যাঁ বলো বৌমা। আসলে মা, গ্রীষ্মকালে যে জিনিসটা সবথেকে বেশি বিক্রি হয় আর সবাই সেটা খায়, সেটা হলো শশা। হ্যাঁ বৌমা, অনেক লোক শশা খায়। এটা খুব ভালো আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী। টাউনে ঘুরে ঘুরে বিক্রি করলে বেশ ভালো লাভ হবে। আর যদি তা নাও হয়, এক জায়গায় দাঁড়িয়ে যদি বিক্রি করা যায়, তাহলেও বেশ টাকা আসবে। আমরা খরা জমি থেকে কাজ করে ফিরে আসার পরে দুপুরের খাবার খেয়ে তারপর বিক্রি করতে বেরোবো। যদি আমরা 10 টাকা করেও এক একটা শশা বিক্রি করি, তাও বেশ ভালো বিক্রি হবে আর অনেক টাকা আমাদের হাতে আসবে। চলো বৌমা, তাহলে শশা বিক্রি করা যাক। তার জন্য একটা ঠেলা লাগবে, আর তার সাথে এমন কেউ চাই যার কাছ থেকে আমরা অনেক শশা কিনতে পারবো।
শশা নিয়ে বেশি ভাববেন না মা, এমনিতেও বাবা শশার চাষের জমিটিকেই তো দেখাশোনা করেন। ওনার মালিক কি না হয় আমরা বলবো, আর তাকে আমরা বিনতি করব যেন সে একটু কম দামে আমাদেরকে শশা দেয়। বুদ্ধিটা তো বেশ ভালোই বৌমা, কিন্তু এবার বুদ্ধিকে আমাদেরকে হাতে নাতে করতেও হবে। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। তারপর বিকেল বেলায় শাশুড়ি আর বৌমা প্রসাদ, যে শশার চাষের জমির দেখাশোনা করত, তার কাছে যায়। প্রসাদ সেই জমির মালিক সুদর্শনের সাথে গিয়ে কথা বলে। বাবু, আমার বাড়ির স্ত্রী আর বৌমা আপনার সাথে দেখা করতে এসছে। কি বিষয় নিয়ে তারা আমার সাথে কথা বলতে চায়? হ্যাঁ, আপনি যে শশার চাষ করেছেন তার নিয়ে বাবু। আচ্ছা, তাদেরকে আসতে বলো। এভাবে বলাতে প্রসাদ সারদা আর অনামিকাকে সুদর্শন বাবুর কাছে যেতে বলে। সারদা আর অনামিকা সুদর্শন বাবুকে দেখে নমস্কার জানায়। সুদর্শন বাবুও নমস্কার করেন। তাহলে বলো শাশুড়ি বৌমা, কি বিষয় নিয়ে তোমরা এখানে এসছো আমার সাথে কথা বলার জন্য? সুদর্শনের এভাবে জিজ্ঞাসা করাতে শাশুড়ি বৌমা সব কথা খুলে বলে। সুদর্শনের বেশ ভালো লাগে পরিকল্পনা। তারপর সে তাদের কাছে কিছু টাকাও নেয়। প্রসাদ, শাশুড়ি বৌমাকে 1 বোরা শশা দিয়ে পাঠিয়ে দাও। একথা বলে সেখান থেকে সে চলে যায়। তারপর প্রসাদ 1 বস্তা শশা ভরে শাশুড়ি বৌমাকে দিয়ে দেয়। তারপর অতি কষ্টে শ্বশুরমশাই আর বৌমা মিলে সেই বস্তাটি সারদার মাথার উপরে চাপিয়ে দেয়। আধা ঘন্টার মধ্যেই তারা সবাই বাড়ি ফিরে আসে। তারপর সব শশাগুলোকে ঠেলায় রেখে তারা বিক্রি করার জন্য রেডি হয়ে যায়। বৌমা, এখন অন্ধকার হয়ে গেছে, এখন তুমি শশা বিক্রি করবে, না হয় কাল সকাল সকাল শহরে গিয়ে আমরা বিক্রি করব। আপনি যাবেন না মা? আমি বাড়িতে বাচ্চাদের দেখাশোনা করব, তুমি যাও। এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। সেই রাতটি কেটে যায়। পরের দিন সকাল সকাল অনামিকা সব শশাগুলোকে ঠেলায় রেখে শহরে ঘুরে ঘুরে সেগুলোকে বিক্রি করতে লাগে। ঠান্ডা ঠান্ডা শশা, আসুন বাবু আসুন, এক একটা মাত্র 10 টাকায়। এটা খেলেই শরীরের সব গরম বেরিয়ে যাবে। গ্রীষ্মের লু লাগা থেকে আপনি নিস্তার পাবেন। ঠান্ডা ঠান্ডা শশা, আসুন বাবু আসুন। এভাবে হাঁক দিতে দিতে সে এগিয়ে যেতে লাগে। ঠিক সে সময় চক্রবর্তী নামের একটি লোক অনামিকাকে দেখে অনামিকার ঠেলায় আসে। তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়। কি বাবু, ঠান্ডা ঠান্ডা শশা মাত্র 10 টাকায়। সে এভাবে বলে। তার কথা শুনে লোকটি হাতে একটি শশা তুলে, কি বললে ঠান্ডা ঠান্ডা? কিন্তু হাতে নিয়ে তো দেখছি এটা ঠান্ডা নয়, সাধারণ। ঠান্ডা কোথায়? আরে বাবু, ঠান্ডা ঠান্ডা মানে শশা তো নিজে থেকেই ঠান্ডা, তাই আমি ঠান্ডা বলছি। আমার মানে এটা খেলে তো এমনি ঠান্ডা লাগবে, কারণ শশা নিজেই ঠান্ডা, তাই আমি বলেছি। ও বাবা, তোমার কথার মানে এতখানি আলাদা। আচ্ছা ঠিক আছে, 2টো শশা দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাব। তার কথা শুনে অনামিকা খুব আনন্দিত হয়। তারপর 2টো শশা কেটে একটা প্লাস্টিকে ভরে তাকে দিয়ে দেয়। তার কাছে টাকা নিয়ে আবার সে এগিয়ে যেতে লাগে। এভাবে অন্ধকার হওয়া পর্যন্ত সে ঠেলায় শশা নিয়ে সারা শহর ঘুরে ঘুরে বিক্রি করে। সন্ধে পর্যন্ত তার ঠেলার সব শশা বিক্রি হয়ে যায়। সেখান থেকে যা রোজগার হয় সেটা গিয়ে সারদার হাতে দেয়। সারদা ভীষণ খুশি হয়। আরে বাহ বৌমা, গ্রীষ্মকালে এভাবে শশা বিক্রি করলে তো আমরা বেশ ভালো রোজগার করতে পারছি। এরকম রোজগার হলে তো আমাদের জীবনটাই পাল্টে যাবে। হ্যাঁ মা, সে কথা তো আমিও ভাবছি, কিন্তু সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করেছি কিনা, তাই পায়ে খুব ব্যথা হচ্ছে। শুয়ে পড়ো বৌমা, পাটা টিপে দিচ্ছি। না হলে একটু তোমার পায়ে মুভ লাগিয়ে দিই, না হলে বললে গরম জল দিয়ে পাগুলো শিখে দেব। সারদার কথা শুনে অনামিকা খুব আশ্চর্য হয়ে দেখতে লাগে। ওরে বাবা মা, এত ভালোবাসা শুধু আমার জন্য? এভাবে বলাতে, তোমার জন্য ভালোবাসা নয় বৌমা, টাকা রোজগার করে দেওয়া ওই শশার প্রতি ভালোবাসা। একথা শুনে অনামিকার মুখ হাঁড়ি হয়ে যায়। তাকে দেখে সারদা মুচিমুচি হাসে। কেন বৌমা, যখন শাশুড়ি কিছু বলছে তার কথায় বিশ্বাস হচ্ছে না কেন? কারণ আমি জানি না তো মা, কখন আপনি কাট্টাপার মতন পাল্টে যাবেন। তারপর কিছুক্ষণ শাশুড়ি বৌমা নিজেদের সুখ দুঃখের কথা বলে। তারপর গিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। তার পরদিন থেকে অনামিকা বরফের ঢালার ওপরে শশাগুলোকে কেটে কেটে রাখে আর সেই ঠান্ডা শশা বিক্রি করতে লাগে। একটাই ঠেলাতে বিভিন্নভাবে
সে শশা রেখে শশাগুলো বিক্রি করে। আর এভাবে সে শশাগুলোকে বিক্রি করে বেশ ভালো টাকা রোজগার করে আর তাদের জীবন সুখের হয়ে ওঠে। এভাবে খালি সময়ে যখন তাদের কাছে কোনো কাজ ছিল না, অনামিকা শশা বিক্রি করার কথা ভাবে আর সে বিক্রি করা শুরু করে। আর শাশুড়ি বৌমার এই পরিকল্পনার জোরে তারা গ্রীষ্মকালে শশা বিক্রি করে বেশ ভালো রোজগার করে। শাশুড়ি মা সারা সংসারের দেখাশোনা করে, শ্বশুর মশাই শশা আনাতে সাহায্য করে, আর বৌমা অনামিকা ঠেলায় শশা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। এভাবে সবাই একসাথে মিলেমিশে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে।